বিএনপির জোট গঠন প্রক্রিয়া পুরোপুরি এলোমেলো হয়ে গেল। বিএনপি কার্যকর কোনো জোট করতে পারছে না, সবকিছু মাখিয়ে তালগোল পাকিয়ে ফেলেছে। অলরেডি বিএনপির মিত্ররা অনেকে জামাতের দিকে ছুটছে, তবে আরো অনেকের এখনো বিএনপি যাদেরকে কিছু টোপ দিয়ে রেখেছে তাদেরকেও বলবো আমার এই আলোচনা শুনুন এবং সময় থাকতে জামাত চরমনে বলায় চলে আসুন। সময় হারালে আসলে হবে না, বিশেষ করে যারা হুজুর। আমি স্পষ্ট করে বলছি, এই বিএনপি ভারতের দালাল বিএনপি, এই বিএনপি ইসলাম বিরোধী বিএনপি, এই বিএনপি আওয়ামী লীগের চাইতে খারাপ দল বিএনপি। অতএব যারা ইসলামপন্থী বা ইসলামী বিশ্বাসী বা আলেম ওলামা তারা কখনো এই ভারতপন্থী বিএনপির সাথে কোএক্সিস্ট করতে পারবেন না। সময় থাকতে খেজুর গাছ পার্টি হন আর যে পার্টি হন, জামাত বলায় চলে যান, মূল্যায়িত হবেন এবং বিজয়ীদের সাথে থাকতে পারবেন। একদিকে বিএনপি হারু পার্টি, আর একদিকে ইসলাম বিরোধী। আপনার পেছনে তো 2 দিন পর মানুষ নামাজও পড়বে না। এই যে জমিয়তের হুজুরদের পিছনে মানুষ নামাজ পড়তে চাইবে না, যে এরা কারা? এরা তো হিন্দুত্ববাদী রাজনীতি করে। এমনিতে হিস্ট্রিক্যালি এই জমিয়ত ইন্ডিয়া একসময় হিন্দুত্ববাদী রাজনীতি করতো, একসময় কংগ্রেস করতো, এরা অনেকে এখন বিজেপি করে, অমুক তমুক। আবার বাংলাদেশে এখন শরিয়া আইনে বিশ্বাস করে না এমন একটা দল করে, এমন একটা দলের সাথে জোট করে। এগুলো যে কি অবস্থা হবে বাংলাদেশে, তাও একটা বিষয় আছে, করতে পারে কিন্তু মাসলাহাত বিবেচনা। কিন্তু এখন বাংলাদেশে সমস্ত ইসলাম মন্দির এক হয়েছে, এই জায়গায় আপনি ইসলামপন্থী ইসলামী দল হয়ে বিএনপির সাথে থাকবেন, এটা কোন হাদিসে আছে চান্দাবাজদের সাথে জোট করার দলিল? চান্দাবাজ, দখলদার, লুটপাটকারী, শরিয়া আইনে বিশ্বাস করে না এমন দলের সাথে জোট করা যায়? এটা কোন হাদিসে আছে? একটু দলিল দেন। আপনারা এটা করছেন। সময় থাকতে চলে আসেন, আপনাদেরকে বিএনপি কিচ্ছু দিতে পারবে না, আপনাদেরকে নিয়ে ডুববে। আগে আপনাদেরকে ডুবাবে, তারপরে নিজেরা ডুববে। দর্শক, আপনারা জানেন যে বিএনপি প্রথমে 237 কিংবা 38 আসনে প্রার্থী ঘোষণা করেছিল, এরপরে আরো 36 আসনে প্রার্থী ঘোষণা করেছে। এই প্রার্থী ঘোষণায় বিএনপি শরিকদের মধ্যে তোলপাড়, অনেকে মুখিয়েছিল, আশায় বুক বেঁধেছিল যে তাদের আসনে বিএনপি প্রার্থী দেয়নি, ফাঁকা রেখেছে। এর মানে মনে হয় জোটের পক্ষ থেকে নমিনেশন দিবে, কিন্তু না, জোটের পক্ষ থেকে নমিনেশন দেয়নি। বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করেছে এবং মির্জা ফখরুল মোটামুটি স্পষ্ট করেছে এটা পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নাই। জোটের শরিকদের জন্য কিছু ফাঁকা রেখেছে, কিছু খাবার রেখেছে, কিছু উচ্ছিষ্ট রেখেছে। আপনি মুরগির গোস্ত, গরুর গোস্ত দিয়ে খাওয়ার পরে ঝুটা থাকে না, হাড্ডি, তো ঝুটা রেখেছে। আর যাদের জন্য ঝুটাও রাখে নাই তারা তো অলরেডি বিক্ষুব্ধ হয়ে চলে গেছে। যেমন রেজা কিবরিয়া নমিনেশন পেয়েছে, কিন্তু মীর মুগ্ধ বা স্নিগ্ধ নমিনেশন পাননি। স্নিগ্ধ এখন মজা বুঝো যে চান্দাবাজদের সাথে গেছো, ভাইয়ের রক্ত বিক্রি করে চান্দাবাজদের সাথে গেছো বাবা, এখন কেমন লাগে তোমার? নমিনেশন পাও নাই, দেখি এখন কেমন বিএনপি করো, মজা না? এরপরে রেজাকে বিয়ে নমিনেশন পায়, রবিন ফারহানা কিন্তু পায় না। আবার অনেক হুজুর তাও পায় না। ডাক্তার মুস্তাফিজুর ইরানে দাঁড়িয়ে আছে, ইসলামের পক্ষে বলেন, তিনিও পান না। মাহমুদুর রহমান মান্না সাহেবও পান না। তাহলে বিষয়টা দাঁড়ালো কি? আসিফ মাহমুদের আসনেও প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তো এইখানে সময় থাকতে জামাত বলায় চলে আসাটাই নিরাপদ, নইলে অবস্থা খারাপ থেকে খারাপতর হবে। তা এই যে জোটের শরিকদের আসনে প্রার্থী ঘোষণা করে দেয়া, এটা তো স্পষ্ট হয়ে গেল যে বিএনপি আসলে কোনো জোট করতে পারবে না। আর যেসব জায়গায় এখনো ফাঁকা রেখেছে শরিকদের জন্য, ওই সব জায়গায় শরিকদের দিতে পারবে না। শরিকরা বিএনপির পিটানি খাবে নির্বাচন করতে গেলে, যেহেতু ধানের শীষ দিয়ে যেতে পারবেন না, পিটানিটা আরো সহজে হবে। অতএব কোনো জোট করতে পারবে না, বিএনপি কার্যত একা। তবে বিএনপির সাথে যারাই আছেন সেরে চলে আসেন, সময় থাকতে বিএনপির মায়ের থেকে বাঁচতে পারবেন। এখন সাধারণ জনগণের উপর হামলা করলে জামাত চরমনাই বাঁচাবে, কিন্তু বিএনপি 2 গ্রুপে হামলার মধ্যে তো আর জামাত চরমনাই যাবে না। তা আপনাকে যখন বিএনপি ঘরের মধ্যে ঢুকিয়ে পিটাবে, তখন তো আপনাকে জামাত চরমনাই বাঁচাতে পারবে না।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরো 36টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার বিকালে গুলশান জেল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর আগে গত 3 নভেম্বর 300 আসনের মধ্যে 237টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। ফাঁকা রাখা 63টি আসনের মধ্যে 36 আসনের প্রার্থী ঘোষণা করলো দলটি। তো বাকি থেকে কয়টা? 27টা। এখন 27টা আসন যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য রেখেছেন। এখন মনে হিসাব করেন, যেখানে যুগপৎ আন্দোলনের শরিকরা 220টা চেয়েছিল, তাদের জন্য রেখেছে 27টা। আপনি চেয়েছেন মুরগির রান, আপনাকে দিয়েছে খাওয়া টাওয়ার পরে হাড্ডির ভিতরে যে মজার জিনিস থাকে না, ওইটা খাওয়ার পরে যেটা চাবাই ফেলে দেয়, ওই ঝুটা রেখেছে। কেমন অপমানটা করেছে শরিকদের উপর, দেখেছেন? আপনি বিএনপির সাথে থাকবেন, ঝুটা দিয়েছে আপনাকে, আর ওই ঝুটটাও খেতে দিবে না। যখন আপনি মুখে নেবেন, আপনার মুখ থেকে টেনে নিয়ে ওরা খাবে। ওটাও বিক্রি করা যায়, ঝুটা বিক্রি করা যায়, এটা দিবে না তারা। জাস্ট ওয়েট অ্যান্ড সি। 27 আসন মানে ঝুটা। তিনি বললেন, আমরা আগেই 237টি আসনের প্রার্থী ঘোষণা করেছিলাম, আজকে আরো 36টি আসনের প্রার্থী। এখন ওই 27টা যে দিবেন তারও কোনো গ্যারান্টি নেই, ওখান থেকেও আরো প্রার্থী ঘোষণা করতে। আর বিদ্রোহী প্রার্থীরা তো আছেই, আর বিদ্রোহী প্রার্থী নিজেরাই অনেক ক্ষেত্রে দাঁড় করাবে, কিন্তু বোকা বানিয়ে শরীরদের রেখে বলবে যে আমাদের দেখছো 15 দলীয় জোট, জামাত 9 দলীয় জোট করেছে, 8 দলীয় জোট করেছে, আর আমরা 21 দল করেছি। আসলে 21 দলের ভোট 21 দ্বিগুণ। ওই যে ওবায়দুল একসময় বলতেন না, বিএনপি যুগপৎ আন্দোলন 50 দলীয়, 50টা ঘোড়ার ডিম। বিএনপির সাথে যারা আছে, বিএনপি বাদে সবগুলো ঘোড়ার ডিম। ঘোড়ার ডিমের যেরকম কোনো মূল্য নাই, ওরকম এদের কোনো মূল্য নাই। একজনের মানে দুইজন নেতার নাম তারা জমা দিতে পারবে না, এবং দুইজন নেতার নাম জাতি জানে না। যেমন আনতালিব রহমান পার্থকে চেনে, কিন্তু পার্থের সেক্রেটারিকে কেউ চেনে না। ওইরকম আপনারা দেখবেন যে দুইজনের নামও দিতে পারবে না। তিনি আরো বলেন 300 আসনের মধ্যে আরো অনেকগুলো থেকে যাচ্ছে, বোধহয় 24-25টির মতো, মানে 27টি থাকছে। এগুলো অ্যালায়েন্স বা শরীফদের জন্য রেখেছি। তাছাড়া আমাদের 2-1টি আসনে সামনে প্রার্থী পরিবর্তন হবে, সেগুলো আমরা পরে ঘোষণা করবো। মানে বেসিক কোনো পরিবর্তনের সুযোগ নেই। এখন এনসিপির আমার এক ভাই, তিনি ভেবেছিলেন যে তার জন্য বিএনপি আসল প্রার্থী ঘোষণা করে নেই, ফাঁকা রেখেছে, কিন্তু দেখা যায় যে না, ও একবার তার আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তিনি এখন হতাশ, তিনি এখনো আশায় বুক বাঁধছেন, একটু উপর কৃত্রিম আশা যে না 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 না, এটা সমীকরণ শেষ হয়নি। সমীকরণ শেষ বাবা, ভাই আপনাকে দিবে না, আপনি শেষ, আপনার কোনো রাজনীতি নাই, আপনি প্রার্থী হতে পারবেন না। তো এখানে ভাইরাল হয়েছে এই যে বিএনপি থেকে কপাল খুললো না স্নিগ্ধের। স্নিগ্ধ এমনিতে বিএনপি তে যোগ দিয়ে চান্দাবাজের দলে যোগ দিয়ে ট্রলের শিকার হয়েছেন, এবার স্নিগ্ধের বাকিটা পেরেক মারা হয়ে গেছে। তো বিএনপি একটা ভাইরাস, এই ভাইরাসের কাছে যে যায় সে পচে যায়। মুস্তাফিজুর রহমান, ইয়ার মাহমুদুর রহমান মান্না, এরা খুব খেপে গিয়েছেন। খেলা তো শুরু জাস্ট, বিএনপি কোনো জোট করতে পারবে না। বিএনপি যতটা পিছু হচ্ছে, ডক্টর ইউনূস ততটা সামনে যাচ্ছে। উল্টা বিএনপি ইউনূস এখন ফাড়াফাড়ি চলছে, কোনো মিল নেই। বিএনপি চা নির্বাচন পেছাতে। নজরুল ইসলাম খান তো অলরেডি স্পষ্ট করে বলেছেন যে অনিবার্য কারণ, এর মানে অনিবার্য কারণে নির্বাচন পেছানো যেতে পারে। অনিবার্য কারণ ছাড়া নির্বাচন চাই, এর মানে আসলে তাদের কাছে অনিবার্য কারণ আছে, যে কারণে নির্বাচন চায় না। ফেব্রুয়ারিতে বিলম্বিত, অনিবার্য কারণে বিলম্বিত হতে পারে, এটা হচ্ছে বিএনপির কথা। পিছু হটে, প্রচারণা চালায় না, আবার এখন সব লন্ডনমুখী, হাসপাতালমুখী, এর মানে মাঠে কিন্তু বিএনপি নাই। তো এগুলো কি বলবো যে অনিবার্য কারণ, যে আমরা প্রস্তুতি নিতে পারিনি। বিএনপি অবস্থাটা হচ্ছে এরকম, যারা গ্রামের স্কুল মাদ্রাসা করেছে, তখন আমরা গ্রামে পড়াশোনা করেছি ছোটকালে, স্বাভাবিকভাবেই সব শ্রেণী বা সব ক্লাসের স্টুডেন্টরা আমাদের সাথে পড়তো। তার মধ্যে হয়তো বা আমরা 2-4 জন ছিলাম ভালো স্টুডেন্ট, আর সবাই ছিল বিলো অ্যাভারেজ। যাদের অনেকেরই পড়াশোনা হয় নাই, অনেকে মেট্রিক পাস করতে পারেনি, অনেকে সর্বোচ্চ মেট্রিক পাস করেছে, কেউ 5, 6, 7, 8 পাস করেই চাকরিতে, কর্মে বা জমিতে কাজ করা শুরু করে দিয়েছে। এরকম একটা বিরাট লার্জ নাম্বার অফ স্টুডেন্টস আমাদের সাথে ছিল।
এই ক্লাসের স্টুডেন্টরা, এই শ্রেণীর স্টুডেন্টরা যাদের অনেকে ছিল যে আমাদের সাথে এরকম ছিল যে সকালে ধান বীজ লাগাতো, বীজ ঘন্টাখানে লাগিয়ে তারপরে স্কুলে আসতো, আস্তে আস্তে লেট হয়ে যেত। আর একদিন ছিল ট্রাক্টর দিয়ে হাল চাষ করতো, গরিব ঘরের সন্তান, এই কাজ করতে হতো। তো কয়েকটা জমি চাষ দিয়ে তারপরে ক্লাসে আসতো, এবং স্যার যখন জিজ্ঞেস করতেন লেট হয়েছে কেন, তোমার তরব তুই লেট হয়েছিস কেন, তুই লেট করছো কা, লেট না দেরি করছো কা, বরিশালের আঞ্চলিক ভাষায় কথাবার্তা হতো। তখন এক একজন এক একটা এক্সকিউজ দিত যে স্যার শরীর খারাপ আছিল, তারপর যখন জ্বর হয়েছিল, মায়ের বাড়ি আসছিল না, আব্বায় অমুক জায়গায় গেছিল, এরকম অনেক মজার মজার এক্সকিউজ দিত আমাদের প্যারোকিয়াল ল্যাঙ্গুয়েজ, আঞ্চলিক ভাষায়। আবার যখন পড়া জিজ্ঞেস করতো যে তোর পড়া হয়েছে, বল, গরুর রচনা পড়া দিছিলাম, বল বিকাও। এখন অনেকে তো বেশিরভাগই পড়া পারতো না, কারণ ওই যে বললাম যে এখানে 2-4 জন বাদে সবাই বিলো অ্যাভারেজ, পড়াশোনা আদৌ হয়নি। এক একজন এক একটা এক্সকিউজ দিত যে কেন পড়া হয় নাই। একজন বলতো স্যার জ্বর আসিল, কারণ আমাদের একজন স্যার ছিল, সে বলতো জ্বর আসিল কিন্তু মায় কইছে জ্বর আসিল না, আসলে জ্বর আসিল। তো এরকম মানে জ্বর আসলে নিজের শরীরে নিজে জানে না, বলছে যে মায় বলছে জ্বর আসিল, মা বুঝেন তো। এক একজনের মজার মজার অনেক এক্সকিউজ দিত যে এই কারণে স্যার পড়তে পারিনি। কেন পড়তে পারি? একজনই বলতো যে পানির গ্লাস দিয়ে গেছিল মায়ের টেবিলের উপরে, ওই গ্লাস আমার বইয়ের উপর পড়ে গেছে, বই ভিজে গেছিল, টিনের উপর শুয়ে দিয়ে রাখছি, বই পড়তে পারিনি, যার কারণে পড়া হয়নি। অনেকে কিছু কিছু দুষ্ট ছেলে ছিল, এরকম মজার মজার এক্সকিউজ দিত। বিএনপি আগামী নির্বাচনে হেরে বা নির্বাচনের আগে এরকম এক্সকিউজ দেবে, কি বলবে যে স্যার পড়তে পারিনি, এই জন্য পড়তে পারিনি, যে মা অসুস্থ ছিল, হাসপাতালে ছিলাম, পড়বো কিভাবে, আব্বা হাটে গেছিল, হাটে বুঝেন বাজারে, মার্কেট, শপিং এ গেছিল, শপিং হাটে, হাটে বলে আর কি, সাপ্তাহিক হাটে গেছিল। হাট থেকে একটা সময় পর্যন্ত আমরা বিদ্যুৎবিহীন পড়াশোনা করেছি, বিদ্যুৎ ছিল না, বিএনপি সরকার ক্ষমতায় তখন। বিএনপি সময় তো বিদ্যুৎ যাদের বাসায় ছিল তাও তো কারেন্ট আসতো না, কেরোসিন তেল আনতে অনেক লেট করছে, আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে, যে কারণে পড়তে পারিনি। এরকম অনেক মজার মজার এক্সকিউজ দেওয়া হতো। বিএনপি এখন ওই এক্সকিউজ দিবে যে আব্বা লন্ডনে গেছিল, যে কারণে আমরা প্রস্তুতি নিতে পারিনি, এই কারণে হারছি, এখন একটু সময় দেন স্যার, আর একদিন দেন পড়া, কালকে দিব পড়া, স্যার এটা কালকে শোনাবো, আজকে পিটেন না। বিএনপি এরকম এক্সকিউজ রেডি করছে, এটা হচ্ছে তাদের কাছে অনিবার্য কারণ। মানে ওই স্টুডেন্টরা যেরকম অনিবার্য যুক্তি দিত যে আসলে স্যার কোনোভাবেই পড়া মুখস্থ করার সুযোগ ছিল না, স্যার মাফ করেন, আর একদিন দেন, ওইরকম বিএনপি নির্বাচন পেছাতে এখন ওই টাইপের অনিবার্য যুক্তি দিচ্ছে। আরো সামনে কত যুক্তি দেখবেন, কিন্তু ওইসব যুক্তি আবার সব স্যার শোনে না। ইউনুস স্যার ওগুলো মোটেও শোনেন না। 2-1 নরম মনের স্যার শুনতে পারেন, কিন্তু ইউনুস স্যার ওই আব্বায় আটা থেকে কেরোসিন তেল আনতে লেট হয়েছে, আস্তে আস্তে আমি ঘুমিয়ে পড়ছিলাম, ওই এক্সকিউজ ইউনুস স্যার শোনেন না। বিএনপি এক্সকিউজ দেয় আর ইউনুস স্যার সামনে আগায়, যদি পড়া পারনি পিডেন খা, তো পরের দিন নতুন পড়া, পরীক্ষার ফলে মজা বুঝবি, তারপরে পড়াশোনা ফেল করে, এরকম বিএনপি ফেল করবে। ইউনুস স্যার কি করছেন, আগামী নির্বাচনের দায়িত্ব পালন হবে ঐতিহাসিক, নতুন এসপিদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। ইউনুস স্যার এসপিদের নিয়ে বসেন, ডিসিদের নিয়ে বসেন, নির্বাচনের সব প্রস্তুতি নেন। আবার আমাদের সিইসি স্যারও আবার এক্সকিউজ এখন শোনে না, আগে শুনতো। সিইসি স্যার আগে ভালো ছিল, নরম ছিল, আগে যদি বলতো বিএনপি যে স্যার ইশরাকের মেয়র হওয়ার গেজেটটা পাবলিশ করে দেন, আইন মন্ত্রণালয়ের মতামতের আগেই দিয়ে দিত। কিন্তু কি কারণে প্রিন্সিপাল স্যার মনে হয় জারি দিছে, হেডমাস্টার স্যার মনে হয় জারি দিছে সিইসি স্যারকে, ইউনুস স্যার, যে এইসব কাজ টাজ করা যাবে না, ঠিক টাইমে ঠিকভাবে ক্লাস নিতে হবে। এখন সিইসি স্যার আর তাদের কথা শুনে না। সিইসি স্যার এখন পুরো প্রস্তুতি নিয়ে ফেলেছে, মিটিং সবকিছু রেডি, তিনি
11 ডিসেম্বর জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন, 8 ফেব্রুয়ারি ভোট হবে। অর্থাৎ বিএনপির জন্য ইউনূস স্যার আর সিইসি স্যাররা বসছেন না, এক্সকিউজে কাজ হচ্ছেন। পেটে ব্যথা ছিল, প্রস্তুতি নিতে পারেনি, এগুলো তো হবে না, কোনো কাজ হবে না। নির্বাচন হবে, নির্বাচন আয়োজন করার জন্য যত প্রস্তুতি নেওয়া দরকার ইউনূস স্যার সামনের দিকে যাচ্ছেন, সিইসি স্যার সামনের দিকে যাচ্ছেন, আর বিএনপি যাচ্ছে পিছনে। কোন মাঠ পর্যায়ে কোনো প্রচার প্রচারণা দৃশ্যমান তেমন কিছুই নাই বিএনপি। আগামী নির্বাচন সকলের জন্য একটি ঐতিহাসিক দায়িত্ব উল্লেখ করে। এই দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ভূমিকা রাখতে জেলা পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা। অথচ আর বিএনপির লোকদের দিকে গুজব ছড়ায় যে নির্বাচন হবে না, অথচ ইউনূস সামনের দিকে এগোচ্ছে। ইউনূস স্যার হিসেবে এক্সকিউজে কান দেয় না ভাই, আর সিইসি স্যার ভালো হয়ে গেছেন। প্রধান উপদেষ্টা বলেন, এবার নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই নির্বাচন। জীবন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, আসলে নির্বাচনের মাধ্যমে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন পথে এগিয়ে নিয়ে যাব। নির্বাচন হবে তো হবে, ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার সামনে নির্বাচন, বিদেশ থেকে অনেক প্রতিনিধি দল, নির্বাচন পর্যবেক্ষক আসবেন। তারা যেন এই নির্বাচনকে একটি চমৎকার দৃষ্টান্ত হিসেবে সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারেন, সে লক্ষ্যে পুলিশ সুপারদের কাজ করতে হবে। এদিকে পুলিশ সুপার এগুলো নিয়েও বিএনপি অনেক প্ল্যান ছিল, নিজেদের পছন্দের লোকজন বসাবে, তাও হলো না। ইউনূস স্যার খুব কঠোর, ইউনূস স্যার ভালো না।